বা বেআইনি পরিস্থিতি অনুযায়ী কিছুটা কনসিডার করা উচিত ছিল ফরেস্ট ডিপার্টমেন্টকে। 22টা ফ্যামিলি, আমি বলেছিলাম যে আপনারা তো এসি ঘরে বসে থাকেন, ওখানে চালান, অফিস চালান, এখানে লোকেরা অসহায়, যারা জীবনপাত করে সমুদ্রে যখন বাঁধ তৈরি হয়নি, যারা জীবনপাত করে ওখানে বসবাস করে, তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান না, বিবেকবান চাই। তো বিবেক কোথায়? ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর মানবিকতা কোথায় গেল? 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাঁশ কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। এই করাত কি বনেও চলছে, জঙ্গলেও চলছে? কোথায়? জঙ্গলেও কি, জঙ্গলে কাটার জন্য বন দপ্তর কি এই দুর্নীতিতে শামিল হয়েছে? আপনার কাছে এমন তথ্য রয়েছে? আমাদের দোকান করাত দিয়ে কেটে দিচ্ছে বন দপ্তরের কর্মী। দুর্নীতি আপনি বলছেন, কাঠ কেনা বেচা হচ্ছে, দুর্নীতি হচ্ছে। দুর্নীতির প্রসঙ্গ পরে বলবো বলেছে, এখন আর এই তথ্য কি আমার কাছে আছে? তখন আমি দেখিয়ে দেবো, যখন পরে দরকার পড়বে আমি সেটা দেখাবো। দুর্নীতি তো একটা হয়েছে, অর্থনৈতিক দুর্নীতি তো গ্রামের মানুষরা বলেছে, সেটা আমার মুখ থেকে শোনা কোনো দরকার নেই। বাবু, এই যে পরিস্থিতিটা হলো, এর পেছনে কি মনে করেন অন্য কোনো রাজনৈতিক কারো চক্রান্ত বা উদ্দেশ্য? না, আমি এটা মনে করি না কোনো চক্রান্ত উদ্দেশ্য, অন্য কোন রাজনৈতিক উদ্দেশ্যে অন্য কেউ করলে মুখ্যমন্ত্রী তাদের কথা শুনবে, আমি এটা বিশ্বাস করি না। আগে দিয়ে কি মুখ্যমন্ত্রী শিক্ষা দিয়েছেন যে যেসব আরো বিধায়করা রয়েছে বা মন্ত্রী রয়েছে, তারা যদি কাজকর্ম করে থাকে, তারা কি সেটা মুখ্যমন্ত্রী বুঝবে। আমি তাকে শিক্ষা দেবে না দেবে সেটা মুখ্যমন্ত্রী ব্যাপার, সেটা আমি কেন বলি। 21শে জুলাই থেকে মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দলের আরো শৃঙ্খলাবদ্ধ হতে হবে, মহিলাদেরকে সম্মান করতে হবে। যে ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে গতকালের পরিস্থিতি পরে আপনার এই যে বরখাস্ত হওয়া বা আপনাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে পারা, এই বিষয়টাকে নিয়ে মুখ্যমন্ত্রী কি নতুন করে একটা বার্তা দিতে চাইলেন মনে হয়? তাও আপনার মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের পুরো অবিভক্ত মেদিনীপুরের সৈনিককে দিয়ে। আমি সেটা জানি না, মুখ্যমন্ত্রী হয়তো ব্যথা পেয়েছেন, সরকারি আধিকারিককে আমি কথা বলছি, ব্যথা পেয়েছেন, সেইটা সিদ্ধান্ত নিয়েছিল। আপনি আমাদের মাধ্যম দিয়ে দলের কাছে কোনো আবেদন করবেন বা কাউকে কিছু বার্তা দিতে চান? না, আমি কারো কাছে আবেদনও করব না। আমাকে যখন নির্দেশ এসেছে আমি নির্দেশ মতোই কাজ করব। আজকে ইমেলে পাঠাচ্ছি পদত্যাগ, কালকে হাতে পাঠাবো। সামনে আনবেন আপনি কি দলের? সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। বলছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে যেহেতু প্রশাসনিক মুখ্যমন্ত্রী, তো এই পদত্যাগের কথা দলের থেকে বলাটা ঠিক নাকি সরকারের পক্ষ থেকে বলবে? না, আমাকে সুব্রত বক্সী বলেছে টেলিফোনে, তাকে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন। মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছেন, টিভি দেখে পদত্যাগ করতে বলেছেন। সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিমো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, চেয়ারপারসন, রাজ্য সভাপতিকে বলেছেন, রাজ্য সভাপতি আমাদের বলেছে, আমি পদত্যাগ করছি। দলের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী নির্দেশ, দলের রাজ্য সভাপতির পক্ষ থেকে এই নির্দেশটা কি মেনে চলবেন না সাধারণ মানুষ বা আপনার এলাকার যারা ভোটার তাদের পাশে থাকবেন? না, আমি পদত্যাগ করে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকবো। মানে ব্যক্তি অখিলগিরির লড়াইটা জারি থাকবে। ব্যক্তি অখিলগিরি, ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে, কিন্তু আমি তো ওখানে এমএলএ থাকবোই রামনগরে। আমি এমএলএ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমার লড়াই চলবে। অখিলবাবু, একটা প্রশ্ন, গতকালের যে ঘটনাটা আপনার সঙ্গে রেঞ্জারে বাদানো, তারপরে দলের থেকে আজকে ঠিক কি নির্দেশ এলো? বললাম তো, দল থেকে নির্দেশ এসছে 2:45, এখন 2:45 নাগাদ আমাকে ফোন করে বলেছে, সুব্রত বক্সী নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে, এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন, সবকিছু পর্যবেক্ষণ করেছেন, পদত্যাগ করছেন। আপনি পদত্যাগ করছেন? হ্যাঁ, আমি লিখে ফেলেছি, বললাম। আচ্ছা, মেলে কি পাঠিয়ে দিয়েছে? পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো। আগামীকাল হার্ড কপি, মানে হাতে লেখা
চিঠি ওনাকে দিই সরাসরি মুখ্যমন্ত্রী। সরাসরি মুখ্যমন্ত্রী। কালকে ক্যাবিনেট মিটিং ছিল 3টার সময়, যেহেতু কালকে বন মহোৎসব আছে বিধানসভায় 10টা থেকে বসবে, তাই বিধানসভায় উনি যখনই আসবেন তখনই আমি পাঠাতে চাই। এই যে সিদ্ধান্তটা আপনাকে জানানো হবে, এর আগে কি আপনার সঙ্গে কোনোভাবে ওটা আলোচনা বললাম, করা একটা কথা বললাম আমার সাথে না, দল আলোচনা করার এই ব্যাপারটাই, দল উপরে যা রাজ্য দল যা সিদ্ধান্ত নিয়ে সেই ব্যাপার আমার সাথে আলোচনা করতে হবে এমন কোনো কথা আপনি কি কোনোভাবে অনুতপ্ত? না। আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত না। আমি 1 সাল থেকে এমএলএ হয়েছি, 11 সাল 16 সাল 21 সাল আমি মন্ত্রী হয়েছি 21 সাল। আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব আমার কাছে এসব কোনো বড় কথা না। বড় কথা আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার, আমি আগামী দিনে আমার লড়াই চলবে। আপনি গতকাল একটা বলেছিলেন যে বন দপ্তরের দুর্নীতির অনেক তথ্য এটা আপনি দুর্নীতির জানেন। ব্যাপারটা আমি তো আপনাদের বলে দিয়েছি। আজকে যারা টিভি মিডিয়া গেছিল, চ্যানেল গেছিল, সংবাদ মাধ্যম গেছিল, সেখানে গ্রামের মানুষ বলেছে বন দপ্তরের কর্মীরা কিভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছে। সেই দুর্নীতির কথা গ্রামের মানুষরা আপনাদের সংবাদ মাধ্যমে বলেছেন, সেটা আমার মুখ থেকে শুনে কোনো লাভ নেই। আপনার কাছে কি কিছু তথ্য রয়েছে? আর তথ্য যা আছে আমি পরে বলবো। আচ্ছা, একটা বিষয় একটু বলুন না, সেটা হচ্ছে এই যে বন দপ্তরের সঙ্গে যে এই ঝামেলাটা, শুধু কি এটা কি উপলক্ষ, না দুটো আসন হেরে যাওয়ার জন্য এই তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত? আমি জানি না, 2টো আসন হেরে যাবার আমার মনে হয় না এটাতে কোনো পলিটিক্যাল কোনো আঁচ আছে। এই ঘটনার সঙ্গে এই পদত্যাগের ঘটনা পলিটিক্যালি কোনো আঁচ আছে বলে আমার মনে হয় না। এরপরে কিভাবে অখিলগিরি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও যুব কংগ্রেসে থাকার সময় তিনি রাজনীতি করে এসেছেন, তৃণমূলের প্রথম দিনের সৈনিক। এই যে সিদ্ধান্তটা দল নিল, কোথাও কি কষ্ট হচ্ছে আমার? আপনার? না না, আমার কোনো কষ্ট নেই। আমি দলের সবসময় অনুগত সৈনিক। আমাকে যখন যা নির্দেশ দিয়েছে তখন সে অধিক কাজ করেছি দলে থেকে, এখনো করবো। আমিও ওতে কোনো অনুতপ্ত নেই, আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ হই না। কিভাবে সামনের দিনে রাজনীতিটা করবেন? আগামী দিনে আমি নিজের জনপ্রতিনিধি হিসেবে লড়াই করবো। আমার কাছে যদি কোনো পদও না থাকে, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা, সেই লড়াই আমার চলবে। অখিলবাবু, সবাইয়ের মধ্যে সকলের মধ্যে একটা প্রশ্ন বিভিন্নভাবে ঘোরাফেরা করে যে এর আগেও আপনি রাষ্ট্রপতি সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন, যার জেরে গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরবর্তীকালে আরো বিভিন্নভাবে, এবং গতকাল এই মহিলা রেঞ্জারের ক্ষেত্রে এই বিষয়টা ঠিক কেন আপনার সঙ্গে, বা আপনি কেন এইরকম ভাবে সবসময় বিতর্কে জড়িয়ে পড়েন? এবার একটা পরিস্থিতির সময় আমার মুখ থেকে কখনো কখনো এইসব কথা বেরিয়ে পড়ে। পরিস্থিতির সময় আমি একটু উত্তেজিত হয়ে যাই। এই উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে কথাগুলো আমি উচ্চারণ করি, সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধহয় না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না। তো সভাপতি কারণেই হয়তো আমার নিজের ভুল হয়েছে, তার জন্য। অখিলবাবু, একটা মহিলা রেঞ্জারকে কি আপনি কোনোভাবে ফোন করে ক্ষমা কিছু চেয়েছিলেন, বা তার সঙ্গে কথা আমি বলবেন? কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন উঠে না। অখিলবাবু, মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারি জমিগুলো দখলমুক্ত করতে হবে, আপনি গিয়ে সেই কাজে বাধা দিয়েছেন বলে রেঞ্জার জানাচ্ছেন। আপনি কি মনে করছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশকে আপনি অমান্য করেছেন? না, রেঞ্জার ভুল কথা বলছে, এটা কোনো উচ্ছেদের ব্যাপার এটা কি হয়েছিল যদি একটু না। খুলে বলেন? না, এটা উচ্ছেদের কোনো ব্যাপার না। এখানে উচ্ছেদ কোনো নয়। রেঞ্জার তার নিজে বাঁচার জন্য এটা করছে, এখানে কোনো উচ্ছেদের ব্যাপার নয়। এখানে যে সমস্ত দোকানদাররা বসছিল, তার দোকানটা এবং ঘরটা একই জায়গায়, সমুদ্রের পাড়ে বসেছিল। ভাঙনে তার দোকান জলের তলায় চলে যেত, আর 2 ঘন্টা যদি অপেক্ষা করা, সেটা ফরেস্টের ল্যান্ডে 20 ফুট সরে আসবে, অস্থায়ীভাবে তারা সেখানে সরে আসবে, সেইটাই ফরেস্টের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। এটা কোনো উচ্ছেদের ব্যাপার। এটা দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।